আমি শেষ করি, পপুলার লেজিটিমেসিতে সরকার হচ্ছে অবৈধ, সেটা আমি বারবার দাবি করব। আর লিগেল লেজিটিমেসি নিয়ে কোনো কথা বলার কোনো সুযোগ নাই বিং এ সিটিজেন। এখন আপনার ওই প্রসঙ্গটা উত্তর দিয়ে দিই, সেকেন্ড প্রসঙ্গ যেটা বলেছেন, যে উনি যে দিদিও বলেছেন আপনিও বলেছেন যে আদালতের কাছে আবার কন্ডিশনাল হয় কিনা। নো, উনি শুধু বলেছেন যে উনি আদালতে হাজির হওয়ার পরে উনি যে আবার যখন ফিরবেন, কারণ উনি দিদি বলেছেন উনি জামিন পাবেন না, আপনি সেটা এই মামলাটাই তো বেইলেবল কথা বলি নাই, আমি বলছি কন্ডিশন দিয়ে আদালতে যাওয়ার কন্ডিশন না, সুযোগ আছে কিনা। সুলতানা, এটা হচ্ছে এই আমার বিরুদ্ধে যে অভিযোগটি আছে, আমি যখন একবার বেল নিয়েছি ওখানে দাঁড়িয়ে, এবং আমি ফিউজিটিভ না, আমি পলাতক নই, এবং আমার অবস্থান দৃষ্টিগোচর, ওয়ারেন্ট কোনো ম্যাটার না, এটা ওয়ারেন্ট কিছু না, আইনের প্রক্রিয়া আসতেছে, সেখানে আমার বেল ক্যান্সেল করার কোনো সুযোগ নেই আইনগতভাবে। কারণ কি, এক হচ্ছে আমি ফিউজিটিভ না, আমি পলাতক না। আমি বলি পৃথিবীর না বাংলাদেশের কোনো আইনে এই মুহূর্তে খালেদা জিয়ার কে গ্রেফতার করার সুযোগ নেই যদি উনি হাজির হন। হাজির না হলে গ্রেফতার করার সুযোগ আছে, আমি একজন আইনজীবী হিসেবে বলে দিলাম আপনাকে। যদি উনি হাজির না হন, সেই হিসাবে যদি গভর্নমেন্ট ওটা এক্সিকিউট করতে চায়, যেটা এখনো পৌঁছায় নাই, সে পৌঁছানোর পরে সেটা এক্সিকিউট করতে পারে, কিন্তু ওনাকে মানে উনি উপস্থিত হলে ওনার বেল কাটার কোনো সুযোগ নেই। খালেদা জিয়ার আইনজীবী এবং তার উপদেষ্টা খন্দকার মাহবুব কিন্তু বলেছেন যে খালেদা জিয়া আদালতে যেতে চান, কিন্তু তার এই দুটি তিনি একটা নিরাপত্তা চান এবং তিনি আবার ফিরে গিয়ে কার্যালয়ে যেতে পারবেন। সেটি কি, এই নিরাপত্তা চাওয়াটা কি খুব সঙ্গত কি নয়? না, নিরাপত্তা তো সব নাগরিকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকার। না, তিনি তার গুলশান কার্যালয়টিতে আমি প্রশ্নটা আসতেছি, আপনি যেটা বললেন সকল নাগরিকের, বাংলাদেশের সকল নাগরিকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের অধিষ্ঠিত এবং সরকারের দায়িত্ব পালনকারী সবার সংস্থার এবং সবার সরকারের প্রধান যারা আছেন তাদের সহ সবার, এটারও ইন জেনারেল। আর যেটি আরেকটি কথা বলেছেন যে ফিরে এসে ওই অফিসটায় যেই কার্যালয়ে বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন গত 2 মাস ধরে আছেন, উনি ওই কার্যালয়ে ফিরতে চান। এখানে রাজনীতিটা আসলে এই আইনের জায়গাটা কম। আজকের যে ইস্যুটা, এখনকার বাংলাদেশের যে ইস্যুটা, এই রাজনীতিটা যে বেগম খালেদা জিয়া তার একটি মামলায় যাননি বলে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, কারণ ওনার যাওয়ার কথা ছিল, ওনার উপস্থিত হওয়ার কথা ছিল, এই মামলাটা চলমান। এইটাই রাজনীতি? যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন তিনি এখনো গ্রেফতারি পরোয়ানা পাননি, সেটাও কি রাজনীতি? রাজনীতি না কোনটা? রাজনীতি, সেই রাজনীতির কবলে তো আমরা পড়েছি, এবং সেই রাজনীতির শিকার হচ্ছে আমরা সাধারণ মানুষ। পেট্রোল বোমায়, এখান থেকে আমি আসার পথে পেট্রোল বোমায় দগ্ধ হব কিনা, ফিরে যাওয়ার পথে আমার পরিবার, আমার বাবা মা আমাকে নিরাপদে ফিরতে পারবো কিনা, সেই দগ্ধ রাজনীতির 2 জন প্রতিনিধি এখানে আছেন। তাহলে আসলে পুরো বিষয়টাই কি একই সঙ্গে বাংলাদেশকে সাক্ষী রেখে বলছি যে এই যে কথাগুলো বলছেন যে আপনি ফিরতে পারবেন না, কোন নাগরিক রাজনীতির কারণে দগ্ধ হবে কিনা সেই প্রশ্ন তো আমরা 2 জনের কাছে করছি। আপনার বাসা আছে, আপনার একটি বাসভবন আছে, আপনি সেই বাসভবনে না ফিরে একটা অফিসে ফিরতে চান কেন? আমার বিএনপির বন্ধুরা খুব মনক্ষুণ্ণ হবে এটাতে। না, আর আমি যদি আমি শেষ করি, মনক্ষুণ্ণ হবে। আমি যখন বলি, আর আমি যখন বলবো যে সরকার কি এমন পরিস্থিতি সৃষ্টি করলো যে একজন রাজনৈতিক দলের প্রধান তার বাসভবন ছেড়ে কার্যালয়ে থাকছেন, সেটা বললে আমার আরেক প্রতিনিধি, আরেক প্রতিপক্ষের প্রতিনিধি মনক্ষুণ্ণ হবেন। তা আমরা এই 2 মনক্ষুণ্ণ রাজনৈতিক দল, 2 দিদের রাজনৈতিক দলের বলি হচ্ছে। এখন খালেদা জিয়ার গুলশান কার্যালয়টি আসলে মানে কি অর্থ বহন করছে, এই প্রশ্নের জবাব নিয়ে আমি ফিরবো না। এটা সরকারের দিক থেকেও গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, বিএনপির দিক থেকেও মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এটা আঁকড়ে থাকতে হবে, আরেকজনকে কেড়ে নিতে হবে। এই প্রশ্নের জবাবগুলি নিয়ে ফিরবো, তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। অপু উকিল, আপনার কাছে জানতে চাই আসলে এই যে পরিস্থিতি, বিএনপি একটু সংশয়ে ভুগছে যে তার কার্যালয়টি হারিয়ে যায় কিনা, এবং সরকারের দিক থেকে এক ধরনের তো বোঝাই যাচ্ছে যে তারা এই কার্যালয়টি খালি করতেই চাচ্ছে। আপনি নিশ্চয়ই বলবেন এই দায় বিএনপিরই, কিন্তু সরকারের দিক থেকে কোনো দায় আপনি কি দেখেন? আপনি বলবেন না যে আমি দেখি না, কোনো দেখেন কিনা? আচ্ছা দেখেন, আপনি কি কোনো পৃথিবীর ইতিহাসে শুনেছেন যে কোনো একটি রাজনৈতিক দলের প্রধান বাড়িঘর ছেড়ে
একটি না, আমি রাজনৈতিক আপনার কাছে কার্যালয়ে শুনতে চেয়েছি, আপনি আত্মসমালোচনার জায়গাটি আমি শুনতে চেয়েছি। ঠিক আছে, তাদের অনেক দোষ আছে, কিন্তু আপনাদের কি একটি দোষও নেই? আপনার কাছে কি মনে হয় না, দোষ আত্মসমালোচনার কোনো একটি পয়েন্টকে আপনি না বলবেন? না, আত্মসমালোচনার কথা না, কথা হচ্ছে যে ওইখানে যে থাকছে সেটিকে আমরা কোন চোখে দেখছি, বাংলাদেশের জনগণ কোন চোখে দেখছে। এখন এই সমালোচনায় সরকার কতটুকু দায়ী, বা উনি যে এখানে থাকছেন, আপনি তো এটা বলতে চাচ্ছেন যে বেগম খালেদা জিয়া বাড়িঘর ছেড়ে এসে জনতাকে ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে লাশ উপহার দিয়ে ওই কার্যালয়ে এসে যে থাকছেন, সেটির জন্য সরকার কতটুকু দায়ী? আমি এটা তো এই বলতে দিকে আপনার মতো করে বলিনি। না, এটা বলতে চাচ্ছেন? এটা যদি বলতে চান তাহলে আমার উত্তর হবে যে বিচ্ছিন্ন হয়ে একজন একটি দলের প্রধান, তিনি যখন একটি দলীয় কার্যালয়কে একটি কাশিমবাজার কুঠিতে পরিণত করে, সেই কাশিমবাজার কুঠিটিকে ওখানে রেখে সরকার রেখে দেবে নাশকতা সৃষ্টি করবার জন্য? সেখানে তো কাউকে ঢুকতেও দেয়া হচ্ছে না, নাকি দেশের জনগণকে নজরদারির মধ্যে আছে? কিন্তু আপনি যেমন করে কাশিমবাজার কুঠি বলছেন, অবশ্যই, হ্যাঁ, ওখান থেকে ব্যাপারটা তো সবকিছু নজরদারির না 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 মধ্যে। না, ঢুকতে দেওয়া হচ্ছে, সবকিছু হ্যাঁ, আর তো কাউকে দেওয়া হচ্ছে না। আপনারা এতদিন বলেছেন যে খাবার দেওয়া হচ্ছে না, মিডিয়া বলেছে বা মিডিয়ার মাধ্যমে বলানো হয়েছে, কিন্তু খাবার না খেয়ে এতদিন বেঁচে আছেন। না, খাবার এখন যাচ্ছে। এই যে খাবার যাচ্ছে, তাহলে সবকিছু হচ্ছে। ওইটাকে কাশিমবাজার কুঠির বলছি এই কারণে, যখন দেশের জনগণ লাশ হচ্ছে, পেট্রোল বোমার হামলার নির্দেশনা দেওয়া হচ্ছে ওখান থেকে, তাহলে ওটাকে আপনি কি বলবেন? ওটা তো কাশিমবাজার কুঠির চেয়ে একটি জঘন্য জায়গা, যে জায়গা থেকে মানুষ খুনের নির্দেশনা দেওয়া হচ্ছে। তো ওই জায়গাটাকে কি বিএনপির কার্যালয় বলা যাবে? ওই জায়গাটাকে কি বলা যাবে আপনি অন্য কিছু বলতে সুরক্ষিত বিএনপির একটি কার্যালয়? এমনও তো হতে পারে প্রণব আজকে সাহা, ব্যাপারটা না কি যে এরকমই? আজকে যে নিরাপত্তার কথা বলা হলো, এটা তো সেই নিরাপত্তাটা রাজনৈতিকভাবে- কি ওখানে আছে? নিরাপত্তার কথা বলে কোর্টে যাবার জন্য বলা মানে হয়েছে? আপনি সব দিকে সঠিক, 100-তে 100, কোনো আত্মসমালোচনা নাই। না না, এটাই বুঝলাম নিরাপত্তার আর কি। জন্য বলা হলো যে পেট্রোল বোমা পড়বে কিনা বেগম খালেদা জিয়ার গায়ে আসার জন্য। তো পেট্রোল বোমা তো ওনারাই মারছেন, এখন পেট্রোল বোমা মেরে নিজেরাই মেরে যদি বেগম খালেদা জিয়াকে বলে, সেটাও তো এখন সরকারের কাছে আপনি উত্তর যেটা বারবার চাইবেন। সুলতান যেটা বলতে চাচ্ছেন যে আসলে যেটি আজকে খন্দকার মাহবুব হোসেন সাহেব বলেছেন যে নিরাপত্তা, হ্যাঁ, এটা সর্বশেষ বেগম খালেদা জিয়া যেদিন কোর্টে গিয়েছিলেন সেদিন একটি নিরাপত্তামূলক প্রশ্নের উদ্যোগ হয়েছিল এবং হানাহানি হয়েছিল, ঘটনা ঘটেছে, নানা রকম সহিংস ঘটনা ঘটেছে সেদিন। সেটি প্রশ্ন তুলে উনি বলতেই পারেন যে এই নিরাপত্তা না হলে আমার মক্কেল বা আমার দলের প্রধান কেন আদালতে যাবে, এটা নিরাপত্তার প্রশ্ন। উনি যৌক্তিকভাবে বলতে পারেন, উনি ওনার উপদেষ্টা, উনি আইনজীবী, উনি এই প্রশ্ন করতেই পারেন। কিন্তু যদি একটু বিশ্লেষণ করেন, নিশ্চয়ই আমার থেকে এটা আমাদের আইনজীবী বন্ধু ভালো জানেন যে 60টি, আপনারা একটু আগে বলছিলেন যে 60টি আদালতে তারিখ ছিল, না, মাত্র 63টি কর্মদিবসের 63টি কর্মদিবসের মধ্যে 7 দিন উপস্থিত দিয়েছিল। হয়েছিল। আরো কতদিন ওনার উপস্থিত হওয়ার কথা ছিল? 63 দিনে উপস্থিত হওয়ার কথা ছিল। আর কতদিনে ততদিনে হাজির উনি হবে? উপস্থিত হয়েছেন কিনা, বা ততদিনের মধ্যে কতদিন হরতাল হয়েছে, এই পরিসংখ্যান আমি মনে করি যে আমার থেকে আমার আইনজীবী বন্ধুর বেশি জানা আছে। তো সেই জন্য যে এর আগে আমরা যতবারই দেখেছি যে শেষ দিনের যে সহিংস ঘটনা, তার আগের দিনগুলোতে কিন্তু কোনো সহিংস ঘটনা ঘটেনি। তো সেই সহিংস ঘটনার জন্য এখন আওয়ামী লীগ বিএনপিকে দায়ী করবে, বিএনপি আওয়ামী লীগকে দায়ী করবে। উপকূল বলেছেন যে তাদের এমপিকে তারা মারধর করেছে। বিএনপির বন্ধুরা বলবে যে সেখানে আমরা ছাত্রলীগকেও দেখেছি, সেখানে বিএনপির লোকজনের হাতেও আমরা লাঠি দেখেছি, বেগম খালেদা জিয়ার গাড়ির সামনে লাঠি নিয়ে হাঁটতেও দেখেছি, আমাদের ক্যামেরায় সবটাই ধরা পড়ে। তো আমরা একটু বিপজ্জনক অবস্থা থাকি যে আমাদের একটু সত্য কথা বলতে হয়, তখন আমাদের বিপদটা বেশি হয়, কারণ দুই পক্ষই তখন আমাদের সমালোচনা করে এবং দুই পক্ষই মনে করে যে মিডিয়া বাড়াবাড়ি করে। আপনি দেখবেন যে যখন যার বিপক্ষে যায় তখন তারা আমাদের সবসময় তার বলে, দালাল এবং হয়। এমনও হয় যে যখন আমরা সহিংস ঘটনা ঘটে, যখন সেই সহিংস ঘটনার ছবি দেখাই, তখন সরকার বলে এটা দেখাচ্ছে জন্যই বেশি হচ্ছে। আর যখন সেটা কম দেখাবো, তখন বিরোধী দল বলবে সরকারের নির্দেশে অথবা সরকারের প্রশ্রয় অথবা সরকারের আনুকূল্য পাওয়ার জন্য আমরা সেটা দেখাচ্ছি না। তা বিপদ হলো যারা রাজনীতি করবেন তাদের বিপদের থেকে আমাদের বিপদটা একটু বেশি। ফলে তারপরে আমরা বলি, কারণ আমরা সাংবাদিকতা যতটুকু করি কিছুটা বিবেকের তাড়িত হয়ে করি এবং নিশ্চয়ই পেশাগত দায়িত্ব পালনের জন্য করি। সেই জন্য আমাদের প্রত্যাশা থাকবে প্রতিপক্ষ দুই রাজনৈতিক পক্ষের কাছেই যে আপনারা নিজেরা এটা ঠিক করেন। এবং আমরা এই সমালোচনা করব যে এই হরতালের মধ্যে, যখন আজকেও কিন্তু হরতাল চলছে এবং হরতাল বাড়ানো হয়েছে, তার মধ্যে কিন্তু গাড়িতে করেই কিন্তু হরতাল ভেঙেই কিন্তু বিদেশি কূটনীতিকরা আমাদের বিএনপি চেয়ারপারসনের বাসায় কার্যালয়ে গিয়েছেন, যেখানে উনি অবস্থান করছেন, এবং সেইখান থেকে ওনারা বেরিয়ে এসে সহিংস রাজনীতির বিরুদ্ধেই বলেছেন। তারা প্রতিপক্ষ দুই পক্ষকে সমঝোতা রাজনীতি করে বলেছেন। তাহলে তখন আমাদের আস্থার কথা বলেছেন। সম্মানটা বা কোথায় থাকে? পারভেজ, হরতাল আবারও বাড়ানো হয়েছে শুক্রবার ভোর 6টা পর্যন্ত। হরতাল কি চলছে? ধন্যবাদ সুলতানা আমাকে আবার বলার সুযোগ দেওয়ার জন্য। দিদি একটি কথা বলেছেন, আপনি বলেছেন যে হরতাল চলছে কিনা। দুই রকম মানে হরতাল তো লাগাতার আছে, কিন্তু আপনি দৃশ্যমান কিনা হরতাল? দুই রকম স্পেকুলেশন হচ্ছে।
আপনি যদি এখন বিটিভি দেখেন তাহলে বাংলাদেশে কিছুই হচ্ছে না। না আপনি আপনি আর যদি সাধারণ চলাচলে কি আপনার দেখেন? টিভি দেখেন তাহলে আপনি বলতে পারবেন যে কতটুকু হরতাল হচ্ছে না হচ্ছে। কারণ টিভির আপনার- বাদ দেন, আপনি তো রাস্তাঘাটে চলাচল করেন, আপনি গাড়ি করেও এসেছেন, হ্যাঁ, টিভি বাদ দেন। সুতরাং আপনি হরতালকে আসলে দেখেন কিনা? না, ওই যে বললাম দুই রকম হরতাল। যেমন আমি এখন যখন আপনাদের আরেকটা টিভি থেকে এখানে এসেছি, তখন ঢাকা শহরে যে স্বাভাবিক যে কর্মকাণ্ড যেটা বজায় থাকার কথা রাত 11টার সময়, যে অন্য সময় এই পরিস্থিতি ছাড়া সেই পরিস্থিতিটা আমার কাছে চোখে পড়েনি। সুতরাং সংকট একটি আছে। আর যদি হরতাল খুঁজতে চান তাহলে আবার ভয়তালও আছে, দুইটাই শব্দই আছে পরিপূরকভাবে। কিন্তু প্রশ্নটি হচ্ছে যে দিদি যেই জায়গাটাকে কাশিমবাজার কুঠি বানালেন, সেই জায়গায় কাশিমবাজার কুঠির অন্যতম ষড়যন্ত্রকারী আমাদের বিদেশি বন্ধুরা, এবং শুধু তাই না, আমাদের দেশে রাষ্ট্রকর্তৃক অ্যাপয়েন্টেড হাই কমিশনার, অ্যাপয়েন্টেড রাষ্ট্রদূতরা যারা কাশিমবাজার কুঠির ষড়যন্ত্রের অন্যতম অংশ হয়ে 2 ঘন্টা আলোচনা করে আসলেন, তাদের বিচারের আওতায় আনার অত্যন্ত দরকার এবং প্রয়োজন আমি মনে করি দিদির দাবি মতে। কারণ দিদি সেই দাবিটি করেছেন এবং আমিও চাই এই কাশিমবাজার কুঠি যত দ্রুত যাতে ধ্বংস করার একটা পরিকল্পনা সরকার নেয়। এবং যেহেতু এটা একটা দেশের জন্য একটা বড় রকমের ভয়াবহ সংকেত, আমিও একজন রাজনীতিবিদ হিসেবে, একজন কর্মী হিসেবে, একজন আইনজীবী হিসেবে আমি চাবো না বাংলাদেশের স্বাধীন দেশে কোনো কাশিমবাজার কুঠি থাকুক। তবে কাশিমবাজার কুঠিটা যথার্থতা প্রমাণ তাদের করতে হবে, নাম্বার 1। সেকেন্ড, আপনি আসুন, প্রণবদা একটা কথা বলেছেন যে আমরা যেটাই দেখাই আমাদের জন্য খুব ইনকনভিনিয়েন্ট হয়ে যায়। আসলে ইনকনভিনিয়েন্ট তখনই হবে না যখন দেশে একটা স্বাভাবিক অবস্থা বজায় থাকবে। যখনই আপনি অসম ব্যবস্থা নিয়ে দেশ শাসন করবেন, তখন কিন্তু আপনাকে অনেক অসম ব্যবস্থার সম্মুখীন হতে হবে। আমি যদি একটা স্বাভাবিক অবস্থা বজায় রাখি, আমার কিন্তু অস্বাভাবিকতা ফেস করতে হবে না। কেন করতে হবে না? কারণ আমি যখন সবার ইকুয়াল রাইটস অ্যান্ড অপরচুনিটি এবং এই সুপ্রিম ল বাংলাদেশ কনস্টিটিউশনকে আপহোল্ড করব, তখন কিন্তু অনেক কিছুই অটোমেটিকলি রিজলভ হবে। আর যখন আমি এটাকে শুধু আমার খাতে